জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন কাজী রোকসানা রুমা, তিনি একজন সংস্কৃতি কর্মী। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। মানসুরা আলম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাকি মানে ঠিক আছে কেন্দ্রীয় সংসদ, মানে ঠিক আছে ডেজিগনেশন যেটা লেখা আছে। জি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব আছেন আমাদের সঙ্গে। কাজী রোকসানা রুমা, 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে, বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বন্ধ করতে হবে। ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন যে ধর্ষণ মামলায় 30 দিনের পরিবর্তে এখন থেকে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে। এসব পদক্ষেপে কি অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন? পদক্ষেপগুলো কিতাবে বইয়ে বা কাগজে এটা খুবই সুন্দর, কিন্তু যদি পদক্ষেপগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেত তাহলে সেটা খুবই ভালো একটা বিষয় হতো বলে মনে করি। এবং অতীতেও এরকম ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেগুলোর কোনোটাই ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়নি। না হলে এই যে মাত্র কয়েকদিন আগে 2 সপ্তাহ হবে বোধহয়, যে পূজার যিনি ধর্ষক যিনি ছিলেন, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সে কিন্তু জামিনে বের হয়ে এসছে। কিন্তু এই যে শুধু আইন করব, আইন পাল্টাবো এবং সেগুলো লিপিবদ্ধ হবে কোথাও, কিন্তু তারপরে সেটা সঠিক বাস্তবায়ন হবে না, এটা করলে কখনো কিছু হবে না। কিন্তু তাও ভালো যে এরকম একটা আইন পাশ করার কথা বলেছে, কিন্তু সেটা কতখানি বাস্তবায়ন হয় আমাদের নজর কিন্তু ওইদিকে থাকবে। নিশ্চয়ই। মানসুরা আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন যে আমাদের নারীরা সত্যিই নিরাপত্তাহীন, আমাদের অনেক ব্যর্থতা আছে, ক্ষমা প্রার্থী। সরকার অনেক ছাড় দিয়েছে, এবার কঠোর হবে, কাউকে ছাড় দেবে না। সরকার কি কঠোর হতে একটু দেরি করে ফেললো কিনা? সেটা তো অবশ্যই। সরকার ক্ষমা প্রার্থী, যখন সরকার এটা স্বীকার করবে তখন সরকারের জন্য এটা অনেক বড় ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেওয়া। কারণ প্রত্যেকটি নাগরিক, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেটা কখনোই অস্বীকার করতে পারে না। তো এতদিন ধরে এতবার বলা হচ্ছে যে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে বিভিন্নভাবে, ছোট ছোট ঘটনা থেকে শুরু করে এই আজকের শিশু ধর্ষণ থেকে পর্যন্ত আসা। এটা তো এই ঘটনা তো একদিনের না, এটা চলমান গত কয়েক মাস ধরে চলছে। এতদিন পরে যদি সরকারের বোধোদয় হয় যে না, এখন আমরা ক্ষমা প্রার্থী, তাদের সেই দায়কে তো আমরা জাস্ট ফেলে দিতে পারবো না, যে আপনার সেই দায় গ্রহণ করতে হবে। আপনি ক্ষমা প্রার্থী হয়ে যে স্টেপ এখন পর্যন্ত নিচ্ছেন না, এখন পর্যন্ত আমরা দেখছি না যে আপনারা দৃশ্যমান কি স্টেপ নিচ্ছেন, তাহলে আমরা সেটাকে কি ধরে নেব যে আপনারা ব্যর্থ? তো আপনাদের সেই ব্যর্থতাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন, আরও জনগণের কাছে আরও কি স্পষ্ট জবাবদিহিতা আপনাদের বাকি আছে, আপনারা সেইটা করেন। আমরা এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না যেটা দিয়ে আপনাদেরকে আমরা আসলেই ক্ষমা করতে পারবো। যে একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই যে ধর্ষক যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সে কি একদিনের মেন্টালিটি তৈরি হয়েছে? তা না, সে এতগুলো দিন দেখে এসেছে যে এটা করলে, এই ধরনের কাজ করলে তার কোনো অপরাধ বলে গণ্য হচ্ছে না, সে পার পেয়ে যেতে পারে। তার সেই অবস্থান থেকেই কিন্তু সে এই ধর্ষণ করতে এই সাহসটি পেয়েছে। সো এই দায় সরকারের। মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হেনস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেছেন এই ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। সেটা আজকে বলেছেন। যেদিন মামলা প্রত্যাহার করানো হয় সেদিন সেই যৌন নিপীড়ক জামিন পেয়েছিল। আইন উপদেষ্টা বললেন খতিয়ে দেখবেন, অথচ সেই ছাত্রীকে নিজে বলেছেন তিনি নিরাপদ বোধ করছেন না বলেই মামলা তুলে নিয়েছেন। আমরা তার কথাগুলো একটু শুনতে চাই। প্রডিউসার পরশ সাত্তার, আমাদেরকে যদি ফোন রেকর্ডটা একটু শোনানোর ব্যবস্থা করেন। আমাকে প্রচুর পরিমাণে হেট কমেন্ট করা হয়েছে, আমাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে, আর সেই সাথে আমার ফ্যামিলি কেউ যাতা বলে আমার সেফটি নিয়ে কনসার্ন। আমাকে কি আমার রাষ্ট্র আদৌ সেফটি দিতে পারবে? আপনি হয়তো আজকে দেখেছেন যে অভিযুক্তকারীকে ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করা হচ্ছে, কিন্তু আমি বের হলে হয়তো আমার মুখ ঢেকে বের হতে হবে, কারণ আমি ওই সেফ ফিল করতেছি না যে আমি সুন্দর মতো নর্মাল পোশাকে যেভাবে আমি এতদিন বেরোতাম ওভাবে আমি বেরোতে পারবো। এটা এতটুকু আমি সেফ ফিল করি না। সো আমি মামলাটা আসলে কিসের ভিত্তিতে চালিয়ে নেব? সরকার জানে না
কেন এই ছাত্রী মামলা তুলে নিয়েছে কি মনে হয়? এই কথাগুলো, এই ঘটনাগুলো এত ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য, যে আমরা আলোচনাই আর করতে চাই না এগুলো নিয়ে। প্রথমত যে দেশে এত বড় একটা ঘটনা ঘটলো, শাহবাগ থানার সামনে ওদিন রাতে যে এত বড় মব হলো, সেটা সরকার জানে না। মানে না, একটা থানা মামলা কেন তুলে নিয়েছে ওই শিক্ষার্থী সেটা আইন উপদেষ্টা জানেন না। এখন তাকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা? এত বড় একটা ঘটনা আমরা জানি, এত বড় একটা ঘটনা, থানার সামনে এত বড় মব, সেখান থেকে থানা থেকে মানে ছাড়িয়ে নিতে আসছিল মব তৈরি করে যে ওই যৌন নিপীড়ককে, এরপরে আদালতে গেল, সেখান থেকে। এখন আমার এখানে একটা কথা আছে যে জামিনযোগ্য কোনো মামলা যদি হয় তাহলে আদালতে গেলে সেই নিপীড়ক যেই হোক না কেন সে জামিন পেয়ে যাবে। এখন আপনার দেখতে হবে যখন একজন ভিকটিম থানায় যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে নিয়ে গিয়েছে সেখানে, থানায় যায়, তো তারও সেই সবসময় একজন মানুষ, সাধারণ মানুষ তো আইনের গেরাকল বুঝবে না, তাকেও সেই কোন আইনে মামলা দেওয়া হচ্ছে, কিভাবে হচ্ছে, থানার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই তো গার্ডিয়ান ছিল এখানে, তো তাদেরও সেখানে দিক নির্দেশনা দরকার ছিল। তো সবার পক্ষ থেকে সেটা ছিল একটা অবহেলা। ইনফ্যাক্ট এই যৌন নিপীড়নকারী আজকে সাসপেন্ডেড হয়েছে। কতগুলো দিন গিয়েছে, যে এতগুলো দিনে কারোর মনে হয় না যে ওকে সাসপেন্ডেড করা দরকার? আজকে কেন? ওই দিন জামিন হওয়ার পরে তার মাথায় পাগড়ি দিয়ে, হাতে কোরআন দিয়ে, কত বড় অবমাননাকর ঘটনা এটা। এটা তো ধর্মীয় দৃষ্টিতে অবমাননাকর যে একজন নিপীড়ককে এইভাবে ফুলের মালা দিয়ে তারা নিয়ে আসছে। এবং সেখানে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আপনারা দেখবেন যে কখনো বর্তমানে যারা প্রভাবশালী বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, তাদের আশেপাশে সেই মানুষগুলো ছিল। এবং সেই মানুষগুলো, আমি মনে করছি যে এই যে মব করার সাহস, যে আমি যাচ্ছি, আমি থানায় যাব, থানায় গিয়ে এই কাজটা করে ফেলবো, আমাকে কেউ কিছু, আমাকে ধরা ছোঁয়ার বাইরে ভেতরে কেউ রাখতে পারবে না, আমি যা মন চাই করতে পারবো, এই কনফিডেন্স, এটা তারা কোথায় পেয়েছে? কোনো না কোনো পাওয়ারের আশ্রয় করেছে সেটা। এবং সেই যে ঘটনা, সেই এত বড়, মানে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি, সব নারীরা আমরা প্রতিবাদ করেছি যে এটা কী ঘটনা ঘটলো। যে স্টেটমেন্টটা ছেলেটা থানা থেকে দিয়েছে, এত ডিসগ্রেসফুল একটা কমেন্ট, যেটা শোনার পর মানে আমাদের মনে হচ্ছিল যে আমাদের কান কেন আছে। তো সেই ধরনের কমেন্ট শোনার পরে, এরপরে এই মেয়েটার সেই থানা থেকে সেই কেসটা প্রত্যাহার করতে মেয়েটা বাধ্য হলো। এবং বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে একটা ইমপ্লাইড প্রেশার ছিল যাতে সেই মামলাটা প্রত্যাহার করে নেয়। তো এই যে এই ধরনের ঘটনা ঘটছে, সেটা সারা দেশ জুড়ে ছেয়ে আছে, মেয়েরা প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ করছে, কিন্তু আমাদের আইন উপদেষ্টা জানেন না। এটা কিছুক্ষণ আগে আপা বলছিলেন যে ফরিদা আক্তারের কথা, উনি স্টেটমেন্ট দিয়ে আমি দেখলাম যে দর্শনের প্রচন্ড তীব্র নিন্দা জানাচ্ছেন। শারমিন মুর্শিদের কথা বলেছেন। না, আমি ফরিদা আক্তারের কথা বলছি যে উনি দর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। আমরা রাষ্ট্রের একজন উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যে একজন মানুষ, তিনি কি নিন্দা জানাবেন, এটা শোনার জন্য আমরা বসে আছি? আমরা নিন্দা তো আমরা সাধারণ মানুষ জানাই, যে যাচ্ছি একটা ঘটনা ঘটলো, খুব খারাপ, নিন্দা জানাইলাম। উনি কেন নিন্দা জানাবেন? উনার সে নিন্দা শোনার জন্য তো আমরা বসে নেই। উনি সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের মানুষ, উনি একজন নারী সেখানে আছেন। আমরা নারী সমাজ প্রত্যাশা করব যে উনি সেখানে আমাদের হয়ে আইন কিভাবে সেখানে আইন চলবে, বা উনি কিভাবে সেই পরামর্শ দিতে পারেন। উপদেষ্টা মানে তো উনি অ্যাডভাইজার, তো ওনার তো সেই কাজ করা দরকার। উনি এখানে আসছেন নিন্দা জানাতে, উনি আমাদেরকে সেই সহমর্মিতা দেখাচ্ছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো কিছু মানুষের মনে হচ্ছে যে না এগুলো খুব রোমান্টিক, কিন্তু এগুলো রোমান্টিক না। এইগুলো মূলত এই যে মব প্রতিদিন তৈরি হচ্ছে, সেগুলোর পিছনে এই যে এইসব ঘটনার স্পষ্টত ইন্ধন আছে। এই যে এইসব কথাবার্তার, যে আমি ফেসবুকে স্ট্যাটাস আমি দিচ্ছি, আমি সাধারণ মানুষ, আমি রাজনৈতিক কর্মী, আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, কিন্তু একজন উপদেষ্টাকে সেটা দিতে পারেন। ওনার কি ফেসবুকে জানানোর কথা যে উনি তীব্র নিন্দা জানাচ্ছেন? আমরা তো সেটাতে আপত্তি জানাই, তাকে অ্যাকশনে দেখতে চান। অবশ্যই তাকে অ্যাকশনে দেখতে চাই, অ্যাকশন নেওয়াই তো তার কাজ। জি, সেদিন 32 ভাঙাভাঙি কোনো ইমার্জেন্সি কিংবা অত্যাবশ্যক কিছু ছিল না। দুই পালোয়ান হাসনাত সার্জিস দিন রাত লাগাতার সেসব নিয়ে পোস্ট করেছে। এক একটা পোস্টের রিয়াকশন 100K ছাড়াই যেত। ফলাফলস্বরূপ আমরা দেখলাম কি বিপুল সংখ্যক মব চেইন রিয়াকশন হিসেবে আরও কয়েকদিন অন্যান্য বিষয়েও মববাজি চললো। কিন্তু একটা বাচ্চা 8 বছরের শিশু মৃত্যুর সাথে লড়তেছে, লাইফ সাপোর্ট, ওর বাঁচার রেট 2-3% ছিল। এই মুহূর্তে ইমার্জেন্সি মেডিকেল বোর্ড গঠন হয়েছে। ইভেন আজকেও এক বৃদ্ধ বেলুনের লোভ দেখায় এক বাচ্চাকে রেপ করছে। জাস্ট 3-4 দিন আগে 3 বছরের বাচ্চা দোকানে চকলেট কিনতে গিয়ে রেপড হয়েছে।
তারও 2 দিন আগে ওয়াজ শুনতে যেয়ে রেপড হতে গিয়ে ব্যর্থ হওয়ায় খুনের শিকার হলো। এগুলো জাস্ট চাইল্ড কেস, অন্যান্যগুলো মেনশনই করলাম না। কিন্তু এসব বিষয়ে হাসনাত সার্জিসরা কোনো শব্দ করে নাই। ছোট ছোট বাচ্চাগুলো রেপড হোক, মরুক, নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হোক, ওদের কি? ওরা চাইলেই পারতো এই ইস্যুগুলোতে একটা বড় প্রোটেস্ট করতে, করে নাই। কেন করে নাই? কিছু স্বার্থ হয়তো আঁচ করা যায়। নাগরিক কমিটি, এনসিপি, নতুন দলটির অন্য সব ইস্যুতে সরব। নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ নিয়ে কি ঠিক ততটাই নীরব কিনা? প্রথমে আমি একটা জিনিস বলে নিতে চাই, হাসনাত সার্জিসের কথা যেহেতু এসেছে, ওটা ওনাদের ব্যক্তিগত বিষয়। ওনারা ব্যক্তিগত জায়গা থেকে কেন হলো গিয়ে কোনো বক্তব্য প্রদান করলেন না। আমি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে 2-3 দিন আগে আমাদের একটা প্রেস রিলিজ গিয়েছে এবং হলো গিয়ে কালকে একটা বিক্ষোভ সমাবেশও হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টিতে আমরা যারা নারীরা আছি এবং আমাদের যিনি আহ্বায়ক আছেন বা সদস্য সচিব আছেন, আমাদের সবারই এটা নিয়ে মিটিং হয়েছে, আমাদের কথাবার্তা হয়েছে এবং এই বিষয়টা সবাই নিন্দা তো জানিয়েছেনই এবং সবাই উদ্বেগজনক একটা অবস্থায় আছেন। কালকে যেরকম রাত্রে হলো গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী উনি হলো গিয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন, সেখানে আমিও রাত্রেবেলা ছিলাম। আমাদের নাগরিক পার্টির সামাতা শারমিন আপু ছিলেন, সাদিয়া ফারজানা দিনা ছিলেন, আমাদের আরও নাগরিক পার্টির সদস্যরা হলো গিয়ে ওখানে গিয়েছেন, ওনার সাথে ছিলেন। আমরা ওনার সাথে হলো গিয়ে আমাদের সহাবস্থান জানিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা সবাই হলো গিয়ে এই ঘটনার সাথে হলো গিয়ে তাদের সহাবস্থান জানাচ্ছেন। আমরা নাগরিক পার্টি অবশ্যই নারীদের যে নিরাপত্তার যে জায়গাটা, সেটা যে নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমরা এই ব্যাপারে একদমই হলো গিয়ে নিন্দা তো জানাই। আমরা এরকম না যে নাগরিক পার্টি এই ব্যাপারে কথা বলছে না বা এই ব্যাপারে তারা চিন্তা করছে না। অর্পিতা শ্যামা, আপনাদের আহ্বায়ক যেটা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় নির্বাচন কি করে সম্ভব, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নির্বাচনটা পেছালে সবচেয়ে বেশি লাভবান হন আপনারা, এটা আপনারাও জানেন, সাধারণ জনগণও ওভাবেই ভাবে বিষয়টা। কোনোভাবে কি আপনারা এই ধরনের ঘটনা হলে একটু অন্য ঘটনার চেয়ে নির্বাচন এগিয়ে আসলে যতটা প্রতিরোধী হন, কিন্তু এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা ভায়োলেন্স হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে, সেসব জায়গায় আপনাদের ভয়েসটা তত বেশি শক্ত হয় না কারণ নির্বাচনটা পেছালে আপনাদের সুবিধা, সেই কারণে? আমি ব্যক্তিগতভাবে একদমই এরকম মনে করছি না যে হলো গিয়ে নির্বাচনের সাথে এটার হলো গিয়ে কোনো সম্পর্ক আছে, কারণ নির্বাচন একটা ডিফারেন্ট বিষয়। আর এখানে হলো গিয়ে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, যেখানে একটা মেয়ে হলো গিয়ে, আমি যদি আসিয়ার ঘটনাটাকে নিয়ে আসি, সে তার হলো গিয়ে বাসায় নিরাপদ না। তারপরে হলো গিয়ে চট্টগ্রামেও হলো গিয়ে একটা ঘটনা ঘটেছে যেখানে মহিলা ওনার স্বামীর সাথে ছিলেন এবং ওনাকে ধর্ষণ করে তারপর ওনার জিহ্বা কেটে দিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে। তো এই ব্যাপারটার সাথে একদমই নির্বাচনের ব্যাপারটা আসলে আসে না। উনি আমাদের আহ্বায়ক যে বিষয়টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, যে সংস্কারের ব্যাপারটার সাথে নির্বাচনের যে মানে এই সংস্কারটা না করে নির্বাচনটা না করার কথা বলেছেন, কিন্তু মানে এটা হলো গিয়ে এই নারীদের এই নিরাপত্তার বিষয়টাকে আমরা যদি নির্বাচনের সাথে জড়িয়ে ফেলি তাহলে এটা একদমই হয় না এবং আমরা এটাকে জড়াচ্ছিও না, জড়াচ্ছেন না। এই অনুষ্ঠানে 3 জন নারী প্রতিনিধি আছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা এসছেন, তাদের কথা, তাদের এই মার্কিং, তাদের এই নাম্বারিং সরকারের কানে পৌঁছবে। একটা খবর বলে শেষ করতে চাই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসের 23 তারিখেই পাবেন, মানে তারা অগ্রিম বেতন পেতে যাচ্ছেন, সেই সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুবই ভালো খবর। কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কবে বেতন পাবেন? যে কারখানাগুলো বন্ধ হয়ে গেল, সেই শ্রমিকদের ঈদ কি করে চলবে? প্রশ্ন রইল। দেখতে থাকবেন রাজনীতি। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।